বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না। আমি বাংলাদেশ এবং ভারতের এই উত্তেজনার পিছনে কিংবা নেপথ্যে কি কাহিনী আছে এটি নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম যুগান্তরে বিশাল তথ্য প্রকাশ করেছে এবং এই তথ্যের মাধ্যমেই তুলে ধরা হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এই উত্তেজনার পিছনে কিংবা নেপথ্যে কি কাহিনী আছে। আর এই সংবাদটি দৈনিক যুগান্তর পত্রিকা প্রকাশিত করেছেন 8 ডিসেম্বর 2024-এ। তো বাংলাদেশের সঙ্গে ভারতের এই দ্বন্দ্ব কিংবা এই উত্তেজনার পিছনে কি কারণ তুলে ধরেছে যুগান্তর, তো ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত। তারা এই সংবাদের হেডলাইন দিয়েছে ভারত বাংলাদেশ উত্তেজনার নেপথ্যে কি, এটি দিয়ে তারা একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। তো সেখানে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সংক্ষিপ্ত সফর হলেও এই সময়ের এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এখন কূটনৈতিক দিকে জোর দিতে হবে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরে আলোচনার বিষয়টি সীমিত রাখতে হবে। অনেক বিষয় একসঙ্গে না এনে উত্তেজনার কারণ এই মুহূর্তে যেসব ক্ষতি হচ্ছে তা প্রশমনের চেষ্টা করতে হবে। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি ভারতেই আশ্রয়ে আছেন। এটা নিয়েই বাংলাদেশ ভারতের প্রথম টানাপোড়েন শুরু হয়। আর সনাতনী জাগরণ মঞ্চের চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর পরিস্থিতি আরও খারাপ হয়। এরই মধ্যে বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া প্রায় বন্ধ আছে। বাংলাদেশও ভিসা নীতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে যাচ্ছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা পোড়ানোর পর 2 কূটনৈতিককে ফেরত এনেছে বাংলাদেশ। বাংলাদেশিদের ভারতে চিকিৎসা হোটেল ভাড়া না দেওয়ার ব্যাপারেও কোনো রাজ্য সিদ্ধান্ত নেওয়ার ঘটনাও ঘটেছে। নেপথ্যে পণ্য আমদানিও বন্ধ আছে কোথাও। এছাড়া মমতা ব্যানার্জির বাংলাদেশের শান্তিরক্ষা মোতায়েনের প্রস্তাব পরিস্থিতিতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশও নানা ধরনের প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশ এখন যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বেকায়দায় আছে তা হলো ভারতের কিছু সংবাদ মাধ্যমে অপপ্রচার ও ফেক নিউজ। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যেসব খবর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে তাকে অপপ্রচার বলছেন বাংলাদেশের ফ্যাক্ট চেকের বেসরকারি সংগঠন রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত 49টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় গত 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত 13টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া এই ধরনের ভুয়া খবর অপতথ্য আমরা আগেও দেখেছি, তবে 5 আগস্টের পর এটা বেড়ে গেছে। আর চিন্ময় দাসকে গ্রেফতারের পর তা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তানভীর মাহতাবের কথায় ভারতের একটি মিডিয়া গ্রুপের অধীনে অনেকগুলো সংবাদ মাধ্যম থাকে, আবার সেগুলো বাংলা ও ইংরেজি সহ নানা ভাষায় প্রকাশ হয়।
আর একটি মিডিয়া গ্রুপ কোনো খবর করলে অন্যেরা আবার তা কপি করে, ফলে এই ডিজিটাল যুগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এখনকার পরিস্থিতি দেখলে এসবকে উদ্দেশ্যমূলক ও সংঘবদ্ধ মনে হয়। এক প্রশ্নের জবাবে সিনিয়র এক ফ্যাক্ট চেকার বলেন, ভারতীয় মিডিয়া এসব অপতথ্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোরই দুই একটি ব্যতিক্রম ছাড়া তেমন কোনো এক প্রশ্নের জবাবে সিনিয়র এ ফ্যাক্ট চেকার বলেন, ভারতীয় মিডিয়ার এসব অপতথ্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর দুই একটি ব্যতিক্রম ছাড়া তেমন কোনো ভূমিকা নিতে পারছে না। ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায় সফরের গুরুত্ব। এদিকে সোমবার ঢাকায় এসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি মূলত বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। ওই বৈঠকে সাম্প্রতিক নানা বিষয় উঠে আসবে বলে জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। জানা গেছে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক বিষয়গুলোতেই জোর দেওয়া হবে। শেখ হাসিনা ভারতের অবস্থান, বাণিজ্য সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো আলোচনায় আসবে। মূল টার্গেট থাকবে উত্তেজনা প্রশমন, নিরাপত্তা, অপতথ্য ও বাণিজ্য। এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, আসলে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু সংকট তৈরি হয়েছে। ভারতীয় চিকিৎসা, ভিসা, বাণিজ্য এইসব নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এগুলোর ব্যাপারে নিশ্চয়ই দুই দেশ পরস্পরের কাছে তথ্য জানতে চাইবে, সমাধান খুঁজবে। তার ভাষায় এখন শুধু দুই দেশের সরকারি পর্যায়েই নয়, নানা প্ল্যাটফর্ম সক্রিয় আছে। রাষ্ট্রীয় কূটনীতির বাইরেও আরও কূটনৈতিক তৎপরতা আছে। এ সময়ে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকায় সফর অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। ডক্টর ইমতিয়াজ আরও বলেন, আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে। ভারতের সরকারের বাইরে নন স্টেট ফ্যাক্টর এখন বেশি সক্রিয় দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের তৎপরতা কম। আমাদের সেটা খেয়াল রাখতে হবে। আমাদের সরকারি পর্যায়ে প্রতিক্রিয়ায় সুচিন্তিত এবং কূটনৈতিক হতে হবে, সবার নয়। যার কাজ তার কথা বলতে হবে। সাবেক কূটনৈতিক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক বলেন, চলমান পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই ইতিবাচক। আমার মনে হয় দুই দেশেরই এখন ইচ্ছা পরিস্থিতি স্বাভাবিক করার। সফর সংক্ষিপ্ত হলেও বরফ গলতে সহায়তা করবে। না এনে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা উচিত। বরফ গলতে শুরু করলে তারপর বাকি বিষয়গুলো ধীরে ধীরে আনা যাবে। আমাদের এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ব্যবসা বাণিজ্য, ভিসা আর ভারতের বাংলাদেশের কনসুলেটগুলোর নিরাপত্তা। ভারতের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করতে হবে। মনে রাখতে হবে ভারত আমাদের প্রতিবেশী আর শেখ হাসিনা ওই প্রতিবেশী দেশেই আছেন। তার মতে এখন বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম যে অপপ্রচার হচ্ছে তা বন্ধ। সে দেশের সরকারের সহায়তা নিতে হবে। সে সঙ্গে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকেও ভূমিকা নিতে হবে এবং ওইসব অপতথ্যের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সঠিক তথ্য তুলে ধরতে হবে। আর সেটা করার ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয়। বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে জানান মেজর অবসরপ্রাপ্ত জেনারেল শহীদুল হক। আপনারা কতটা ইতিবাচক মনে করছেন দুই দেশের সম্পর্কের যে ঘাটতিটি তৈরি হয়েছে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতে যে ঘাটতি তৈরি হয়েছে, এটি আসলে কতটা সমাধান হতে পারে বলে আপনার মনে হয়? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।